দর্শক, বিজয়ের মাসে আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামিল ডি আহসান, বীর প্রতীক। স্যার, আপনাকে স্বাগত এই রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ঘোষণা কি আপনি শুনতে পেয়েছিলেন? গর্বের সাথে বলবো, আমি নিজের কানে শুনেছি এবং আমি তখন ঢাকায় ছিলাম। যেটা বলেছে, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পুরা দেশবাসী কিন্তু তখন একটা আস্থা পেল যে না, যুদ্ধ হচ্ছে, প্রতিরোধ হচ্ছে। এটা বড় একটা কাজে দিয়েছে আমি বলবো। 1971 সালে 26শে মার্চের পর আপনি কিভাবে যুদ্ধে গেলেন? মের প্রথম দিকে আমরা ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা 5 জন ঢাকা থেকে সকালবেলা বেরিয়ে বিআরটিসি বাসে করে কুমিল্লা চান্দিনা পার হলাম। আমরা যখন বিকাল হয়ে যায় তখন আমরা বর্ডারটা ক্রস করলাম। সোনামুড়া আছে কুমিল্লার উল্টা দিকে, সোনামুড়া একটা ছোটো গঞ্জের মতন, ওই পাশে আমরা সন্ধ্যার দিকে গিয়ে পৌঁছালাম। ওখানে মেজর খালেদ মোশাররফের সাথে দেখা হলো। তারপরে মেজর নুরুল ইসলাম শিশু, পরে যিনি মেজর জেনারেল হয়েছিলেন, আর ক্যাপ্টেন শাহাবুদ্দিন যিনি পিআইয়ের পাইলট ছিলেন, বীর উত্তম, উনি ওখানে ছিলেন। উই সেড উই ওয়ান্ট টু ফাইট স্যার। উনি আমাদের একসময় বললেন, হোয়াই হ্যাভ ইউ কাম? আমি বললাম, স্যার উই ওয়ান্ট টু ফাইট ফর দ্য কান্ট্রি। উনি কিছুক্ষণ তাকিয়ে বললেন, বাট ইয়াং ম্যান, ইন এক্সচেঞ্জ আই ক্যান গিভ ইউ অনলি ডেথ। তখন আমরা বললাম, স্যার ইভেন দেন স্যার উই ওয়ান্ট টু ফাইট। উনি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ওকে, গো ব্যাক টু ইউর কলেজ, গেট ব্যাক ইউর থিংস, জয়েন মি। গভীর রাতে গিয়ে আমরা পৌঁছালাম। আপনারা মেলাঘরের নাম শুনেছেন, সেক্টর 2 হেডকোয়ার্টার। আমি সবসময় বলি এটা মুক্তিযুদ্ধের একটা তীর্থপীঠ। মানে ওখান থেকে ট্রেনিং হয় 3-4 সপ্তাহ পরেই, তখন ভিতরে অপারেশনে যায়। ওইখান থেকে আমরা ভিতরে গিয়ে চা বাগানের ভিতরে পাকিস্তানি আর্মির সাথে আমরা যুদ্ধ করেছি, অ্যাম্বুশ করেছি, আমাদের রেইড করেছি ওদের ক্যাম্পে। ওখানে মাসখানেক থাকতে থাকতে আবার পোস্টিং হয়ে গেল আমার আবার 2 নম্বর সেক্টরে, 4 ইস্ট বেঙ্গলে। 2 নম্বরে এসে আমরা যুদ্ধ করলাম হচ্ছে শালদা নদী এলাকায়। এটা কিন্তু একদম নিয়মিত যুদ্ধের মতো, একদম বাংকার ট্রেঞ্চ করে আমরা ছিলাম। আর আমাদের প্রতিপক্ষ ছিল 30 পাঞ্জাব। শালদা নদী যে রেলওয়ে স্টেশন আছে, এটা বর্ডারের কাছে। এটা কিন্তু অগাস্ট মাস থেকে এই রেল লাইন কিন্তু আর পাকিস্তানরা ব্যবহার করতে পারে না, কিন্তু এটা আমাদের দখলে ছিল। এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট জায়গা ছিল এবং যার ফলে পাকিস্তানিরা এখানে একটা ব্যাটালিয়ন লাগিয়েছিল এবং এয়ার অ্যাটাকও করেছে আমাদের উপরে। যুদ্ধ যেটা হয় নভেম্বরের 14 তারিখে। আমার কোম্পানিটা মেইন ছিল, চার্লি কোম্পানি বলে। আমার বাম পাশে ছিল ওই যে লেফটেন্যান্ট মমতাজ, ওর একটা কোম্পানি। বাম পাশে ছিল আমাদের আরেক কোর্সমেট হাশমি মুস্তফা কামাল। কিন্তু 21শে নভেম্বর এই সশস্ত্র বাহিনী দিবস বলা হয়, যেটিকে বলা হয় যে মুক্তিযুদ্ধের সমস্ত বাহিনীগুলোকে একত্রিত করে একসাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে যাওয়ার। যখন যুদ্ধ গতি প্রকৃতি বেড়ে যেতে লাগলো, তখন চিন্তা হলো যে আর একটু অর্গানাইজ করে এই রেগুলার নিয়মিত বাহিনী এবং গণবাহিনী মিলে একত্রিতভাবে যুদ্ধ পরিচালনা করবো। সেই সিদ্ধান্ত হয় 21শে নভেম্বরে। সেই জন্যে এটা 21শে নভেম্বর ওদের আমাদের এই সশস্ত্র বাহিনী দিবসটা হিসাবে আমরা পালন করি। এবং তারপর থেকে সমন্বিতভাবে বিভিন্ন জায়গায় অপারেশনগুলি পরিচালিত হলো এবং মিত্রবাহিনী মানে ভারতীয় বাহিনীও ওই সময় আমাদের সাথে কিছুটা সহযোগিতা করেছে। তো এই মুক্তিযুদ্ধের চূড়ান্ত আক্রমণ শুরু হয় 3 ডিসেম্বর। পাকিস্তান যখন ঘোষণা করলো, তখন ভারতীয় বাহিনীও নেমে পড়লো যুদ্ধে। আমরা তো ছিলামই, আমরা একসাথে হয়ে জয়েন্ট ফোর্স হয়ে গেলাম, যেটাকে আমরা অনেকে মিত্রবাহিনী বলি। ওখানে বলা হয়েছে যদিও ভারতীয় বাহিনীকে সাপোর্টিং ফোর্স, ওদেরকে সাপোর্টিং ফোর্স হিসেবে বলা হয়েছে, যদি এখানে জয়েন্ট বলে 3 ডিসেম্বর যে যুদ্ধটা শুরু করে কিন্তু পাকিস্তান। কী জন্যে ডিসেম্বরে হলো? বিকজ শীতকাল হচ্ছে বেস্ট টাইম ফর অ্যাটাক, এবং এটাই আমাদের যুদ্ধের প্রেক্ষিতে আমরা বলি এটাকে ফাইনাল অফেন্সিভ। বিকজ এই আক্রমণের ধারাতেই কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হয়। স্যার, 1971 সালের 9 মাসের যুদ্ধে আপনারা কতটা ঈদ পেয়েছিলেন? সেখানে আপনারা কিভাবে সেহেরি, কিভাবে ইফতার, ঈদের দিনই বা আপনারা কি করেছেন? সেই সময়ে বাবা মা ভাই বোন কথা কি মনে হতো? ঈদ একটাই হয়েছে, ঈদ উল ফিতর, এটা নভেম্বরের 20 তারিখে। রোজার মাসে খুব যে এটা ভ্যারিয়েশন হতো আমাদের অ্যাক্টিভিটিতে তা না। রোজার মধ্যে আমরা অপারেশনে গেছি। আমাদের খাবার সাধারণত হতো কি, ওই যে সন্ধ্যার আগেই পৌঁছে যেত, রান্নাবাড়ি শেষ করে পড়ে। জানেন যে রাত্রেবেলা আগুন জ্বালানো, রান্না করা হতো না। ওইটাই সন্ধ্যায় কিছু খেয়ে রাত্রে আমরা সেহরি করতাম। রোজা রেখেই আমরা অপারেশন করেছি। আর ইফতার এগুলি
খুব হাম্বল ওয়েতে, সাধারণ ওয়েতে হয়েছে। এটা নিয়ে খুব কারো অনুযোগও নাই, কিছু নাই, মানে আমরা ধরেই নিয়েছি তো এইভাবেই থাকতে হবে। ঈদের দিনে মানে অন্য সময় সারা 9 মাসে খুব একটা আত্মীয়-স্বজনের কথা মনে হয়নি, আমাদের হতো না, আর কি জানি তো না, আমরাও জানি না, ওরাও জানে না। কিন্তু ঈদের দিনে একবার আমার ব্যক্তিগতভাবে তাদের কথা মনে হয়েছে, মনটা একটু খারাপ হয়েছে, কে বা কেমনভাবে আছে। 14 নভেম্বর তখন কিন্তু রোজার মাস, আমরা সেহরিও করি নাই, রাত্রে গেছি, ওদের উপর হামলা করে। আমরা বেসিক উদ্দেশ্য ছিল যে আমরা ভিতরে গিয়ে হামলা করে ওদের কিছু ক্ষতি করে ফেরত আসবো, কিন্তু আমরা যেতে যেতেই এটা কিভাবে যেন ওরা টের পেয়ে যায় এবং ওরা সারা ফ্রন্ট জুড়ে ফায়ারিং শুরু করে দিল। আর আর্টিলারি ফায়ার আসা শুরু করলো। আর্টিলারি 2 রকম ফায়ার, একটা হচ্ছে ডাইরেক্ট এসে পড়ে, আর একটা বলে এয়ার বাস্ট, ওটা উপরে বাস্ট করে, ওটা টাইম সেট করে দেয়। তো ওইটা করলে কিন্তু আমরা গর্তে ট্রেঞ্চে থাকলেও কিন্তু ভেরি ডেঞ্জারাস। তারপরে আবার ইলুমিনেটিং, ওই যে লাইট জ্বলে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, আপনারা নিশ্চয়ই আমার ধারণা যে সৈনিক হিসেবে, একজন রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনারা উল্লাস করেছেন। গোটা বাংলাদেশই কি স্বাধীন হয়েছিল, নাকি কোনো এলাকা, কোনো খবর আপনারা পাচ্ছিলেন? আমরা বিজয় অর্জন পরে 1.5 মাস পরে 30শে জানুয়ারি মিরপুরে আমাদের পুরাপুরি একটা মিলিটারি অপারেশন করতে হয়, ওটা ক্লিয়ার করার জন্য। তখন অর্ডার হলো যে আমাদের, তখন ওই ইন্ডিয়ান আর্মি না, আমাদের বাংলাদেশের 2nd বেঙ্গল, 4th বেঙ্গল, আমরা জয়দেবপুরে ছিলাম, ওখান থেকে আসলাম, আর পুলিশ ছিল অনেক। কিন্তু আমরা ভিতরে যাওয়ার পরে মানে এটা দুঃসাহস বলবো তাদের, ওই বিহারি যারা ওখানে ছিল আর কিছু পাকিস্তানি ছিল, তারা হঠাৎ করে 11টা-12টার দিকে চারিদিক থেকে আমাদের উপর ফায়ারিং শুরু করে দিল। আমি নিজেই তো ওখানে ছিলাম আমার ট্রুপস নিয়ে। মানে দিন শেষে 2nd বেঙ্গলের 42 জন সৈনিক ওখানে মারা যায়, শহীদ হন। এবং তার মধ্যে আমার কোর্সমেট ছিল সেকেন্ড লেফটেন্যান্ট সেলিম, আমাদের সাথে জহির রায়হান সাহেব গিয়েছিলেন। কি হিসেবে গিয়েছিলেন? ওই যে ওনার ভাইয়ের শহীদুল্লাহ কাসারের খবর কেউ তাকে দিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেও হতে পারে, যে ওখানে আছে। মিলিটারি অথরিটির সাথে কথা বলেই উনিও সাথে গেছেন, যে যদি কোথাও থাকে তাহলে ভাইকে উদ্ধার করতে পারবেন। আমার চেহারা এখনও মনে আছে, কি কাপড় পরেছিল তাও মনে আছে। কি কাপড় পরা ছিল? উনি একটা অ্যাশ কালারের ফুল প্যান্ট পরা ছিল, এমনি ছোটোখাটো মানুষ তো, আর একটা সাদা ফুল শার্ট 3/4 গোটানো ছিল। আমি সেলিমকে জিজ্ঞেস করলাম যে ওই ভদ্রলোক কে, ওই থানাতে দেখা হলো, তখন বললো যে উনি জহির রায়হান। কয়েকদিন পরে যে ক্লিনিং অপারেশন করছিলাম, একটা ডাস্টবিনওয়ালা জায়গার মধ্যে ওটা 3টা ডেড বডি পাওয়া যায়, এবং আমি এখনও আমার স্থির বিশ্বাস ওর মধ্যে একটা ছিল জহির রায়হানের, গলে গেছে, কিন্তু ওই যে কাপড় জামা তো আমি দেখেছি। ওনার ওই মৃত্যু এবং নিখোঁজ হয়ে যাওয়ানো অনেক ধরনের স্টোরি বাজারে প্রচলিত, কিন্তু আমি যেহেতু ওখানে ছিলাম, আমার দৃঢ় বিশ্বাস মানে এই অ্যাম্বুশের মধ্যে পড়ে উনি জীবন হারিয়েছেন। আর কয়েক ঘন্টা পর বিজয়ের 54 বছর উদযাপন করা হবে। কতটুকু অর্জন, কতটুকু প্রাপ্তি, যে চেতনা, যে আকাঙ্ক্ষা নিয়ে 20 বছরের একজন মেধাবী শিক্ষার্থী রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়েছে, শহীদের তালিকায় তো আপনার নামও থাকতে পারত। আমরা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, এবং এই যুদ্ধের কারণেই কিন্তু এত অল্প সময়ে জন্মগ্রহণের সাথে সাথে সারা বিশ্ববাসী জেনেছে বাংলাদেশে একটা দেশ, বাংলাদেশের ইতিহাসটাও জেনেছে তারা। এটাই আমাদের গর্বের বিষয়। কিন্তু এটা সবাই জানে, ইতিহাস সাক্ষী, আমরা অনেক টার্মোয়েলের ভিতর দিয়ে গেছি, আপস অ্যান্ড ডাউনের ভিতর দিয়ে গেছি। এটা আমি বলবো যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিভাজনের কারণে এই দুর্ভাগ্যগুলি হয়েছে এই দেশে। এখনকার তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা? একটা পরিবর্তন করেছে এই তরুণরা। এখানে যদি ওই বলা হয় যে প্রবীণদের দরকার নাই, খালি নবীনরাই করবে, তা না, এটা দুটার কম্বিনেশন দরকার। এইখানেই আমাদের পারদর্শিতা দেখাতে হবে। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি 71 টেলিভিশনকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আজ রণাঙ্গনের স্মৃতি কথা অনুষ্ঠান দর্শক এ পর্যন্তই।